ক্লাস 8-এর ইতিহাস অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তি উত্থান। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1772 খ্রিস্টাব্দে হয়েছিল মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এর ফলাফল কি? সলবাইয়ের সন্ধি ফলে মারাঠারা পেশোয়া মাধবরাও ও দ্বিতীয়ের নেতৃত্বে তাদের সলবাইয়ের সন্ধি ফলে মারাঠারা পেশোয়া মাধবরায়ের নেতৃত্বে পুনরায় তাদের সলবাইয়ের সন্ধি ফলে মারাঠারা পেশোয়া মাধবরাও দ্বিতীয়ের নেতৃত্বে পুনরায় ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং ব্রিটিশরা বোম্বাই অঞ্চলে তাদের অবস্থান আরও দৃঢ় করে। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল মারাঠা ও পেশোয়া বাজিরাও দ্বিতীয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ফলাফল কি? বেসিনের সন্ধি ফলে পেশোয়া বাজিরাও দ্বিতীয় ব্রিটিশদের সামরিক সহায়তা পেয়ে পুনরায় পেশোয়ার পদে অধিষ্ঠিত হন। লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লাহোরের সন্ধি 1846 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এই সন্ধি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে। ফলাফল লাহোরের সন্ধির ফলে শিখ সাম্রাজ্যের একটি বড় অংশ ব্রিটিশদের অধীনে চলে যায় এবং ব্রিটিশরা জম্মু ও কাশ্মীর হস্তান্তর করে গুলাব সিংয়ের কাছে 75 লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করে। খারকশিয়াদের ফরমানের গুরুত্ব কী ছিল? 1707 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট খারকশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে এক ফরমান জারি করেন যা খারকশিয়াদের ফরমান নামে পরিচিত। এই ফরমান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফরমান মোতাবেক কোম্পানি বাংলাদেশে যে সমস্ত বিশেষ বাণিজ্যিক অধিকার ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিল তাতে বাংলায় তাদের অবাধ বাণিজ্যের পথ খুলে যায়। ফলে বাংলার নবাবের সঙ্গে কোম্পানির অর্থনৈতিক রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয়। কে, কিভাবে এবং কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন? মুঘল দরবারে শক্তিশালী অভিজাত মীর কামারউদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদে আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশীর যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ মীর জাফরকে বাংলার সিংহাসনে বসিয়ে তাকে সাহায্যের পরিবর্তে বাংলার প্রচুর সম্পাদন নবাবের সমস্ত ক্ষমতা হস্তগত করতে থাকেন। মীর জাফরকে প্রচুর অর্থ উপঢৌকন দিতে বাধ্য করেন। কোম্পানি কর্মচারীরা মীর জাফরের কাছ থেকে বাংলার জমিদার ও অবস্থাপন্ন লোকদের থেকে প্রচুর টাকা আদায় করতে থাকেন। মীর জাফরের কাছ থেকে বাংলার জমিদার ও অবস্থাপন্ন লোকদের থেকে প্রচুর টাকা আদায় করতে থাকেন। ফলস্বরূপ বাংলার রাজকোষ শূন্য হয়ে পড়ে। পলাশীর যুদ্ধের পর বাংলা থেকে এই লজ্জাজনক শোষণ ও লুণ্ঠনের ঘটনাকে বলা হয় পলাশীর লুণ্ঠন। দ্বৈত শাসন ব্যবস্থা কাকে বলে? দিল্লির বাদশাহ ও শাহ আলমের ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানির অধিকার পায়। ফলে বাংলার এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকে নবাব নজম উদ দৌলার উপর। অন্যদিকে দায়িত্বহীন অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার থাকে ব্রিটিশ কোম্পানির হাতে। বাংলার শাসন ব্যবস্থায় দুই ধরনের শাসকের শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলে। শর্ত বিলোপ নীতি কি? এই নীতিতে দারুশি বলেন যে কোনো দেশীয় রাজা যদি অপত্যাগ অবস্থায় মারা যান তবে তার মৃত্যুর পর সেই রাজ্যটি কোম্পানির হস্তগত হবে। এই নীতি প্রয়োগ করে তিনি একে একে সাতারা, সম্বলপুর, বলি, রামপুর প্রভৃতি রাজ্য কোম্পানির দখলে নিয়ে আসেন। পলাশী যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের মৌলিক পার্থক্য কি ছিল? বক্সারের যুদ্ধে পলাশী যুদ্ধের মতো একটি প্রহসন মাত্র ছিল না। পলাশীর যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাবের পরাজয় ঘটে, কিন্তু বক্সারের যুদ্ধে বাংলার অযোধ্যা ও মুঘল সম্রাটের যৌথ বাহিনীর পরাজয় হয়। সুতরাং বাংলা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত অঞ্চল ইংরেজ কোম্পানি দখল করেছিল। বক্সারের যুদ্ধে জয়লাভে ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। দস্তক কি? দস্তক হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের দেওয়া একটি করমুক্ত বাণিজ্য পারমিট বা অনুমতি পত্র। এটি প্রথমে নবাব মুর্শিদ আলী খাঁ দ্বারা পরিচালিত হয়েছিল। মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি কি ছিল? উত্তরাধিকারী ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেনি। আঞ্চলিক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থা ফলে আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহগুলি মুঘলদের কেন্দ্রীয় শাসনের ভিত দুর্বল করে দেয়। দাক্ষিণাত্য অভিযান। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল ভ্রান্ত নীতি, কেননা ঔরঙ্গজেব সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে সুরক্ষার বন্ধনে আবদ্ধ না করে দাক্ষিণাত্য অভিযানে নির্গত হলে ওই পথ দিয়ে বিদেশি শক্তি দিল্লিতে আক্রমণের সুবিধা পেয়ে যায়। দুর্বল সামরিক ব্যবস্থা। অষ্টম শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাট আর কোনোরূপ সামরিক সংস্কার ঘটাননি। ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর পূর্ণ সুযোগ নিয়ে শিবাজী ও মারাঠা শক্তি পারসিক নেতা নাদির শাহ, আফগান নেতা আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করেন। জায়গিরদারি ও মনুষ্যব্দারি ব্যবস্থার অবনতি। জায়গির ও মনুষ্যব্দারি সমস্যার
মুঘলদের শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেয়। ভালো জায়গির পাওয়ার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব, জায়গির কারচুপি মুঘল সামরিক বাহিনীকে একেবারে দুর্বল করে দেয়। কৃষক বিদ্রোহ, জায়গির ও মনুষ্যদের ব্যবস্থায় অসৎ ব্যক্তির অনুপ্রবেশ ঘটলে তারা নিজেদের স্বার্থে কৃষকদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে, ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। তো এখানেই শেষ করলাম।